আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো গলার বিভিন্ন রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সোয়াইব হোসাইন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ ইএনটি, মেনিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার সোয়েব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের আজকে আলোচনার বিষয় তো আমি বললামই, গলার বিভিন্ন ধরনের রোগ। সাধারণত গলার কি কি ধরনের রোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? গলার আমাদের যেই কমনলি আমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে যেই পেশেন্টগুলো আছে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এগুলো এইজ ওয়াইজ ভাগ হয়। তো খুব কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ক্রনিক টনসিলাইটিস, টনসিলের ইনফেকশন, গলায় ব্যথা, ফ্যারিঞ্জাইটিস মানে গলার যেই আমাদের যেই গলার টনসিলের যে পেছনের পোর্শনটুকু আছে ওখানের ইনফেকশন, ওখানের ব্যথা, এডিনয়েড, নাকের পেছনে একটা টনসিল আছে ওটার কারণে হচ্ছে যে মাউথ ব্রিদিং হয় ওটার কারণে ব্যথা। কমনলি হচ্ছে এই পেশেন্টগুলো আমাদের আসে হচ্ছে যে চিলড্রেন, বাচ্চা এবং মিড লেভেলের। আর একটু বয়স হলে হচ্ছে যে যাদের মুখের হাইজিন ভালো থাকে না, স্মোকার, যারা হচ্ছে পান সুপারি খায়, তাদের বেলায় হচ্ছে বিভিন্ন ধরনের মুখের আলসার নিয়ে আসে, জিহ্বার আলসার, এরপর মাড়ির আলসার এবং হচ্ছে গলার যে আমাদের ল্যারিংস আছে যেটা দিয়ে আমাদের শ্বাসনালী বলি আমরা, ওটার বিভিন্ন ধরনের ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে আমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। আমাদের দেশে তো সাধারণত আপনারা বেশি পেয়ে থাকেন আমার ধারণা টনসিলের রোগী। তো আমি শুরুতে আপনার কাছে জানতে চাই টনসিলাইটিস জিনিসটা আসলে কি? টনসিল জিনিসটা হচ্ছে আমাদের একটা লিমফেটিক অর্গান, একটা আমাদের লিমফেটিক সিস্টেমের একটা পোর্শন। এটা আমাদের গলায় থাকে, যে আমরা হা করলে যে দুটা দুপাশে দেখি ওটাকে আমরা প্যালাটাইন টনসিল বলি। এটা আমাদের এখানে গলার মধ্যে অনেকগুলো টনসিল আছে, শুধু এই প্যালাটাইন টনসিল না, আরও অনেকগুলো টনসিল আছে। নাকের পেছনে টনসিল আছে যেটাকে আমরা খুব কমনলি এখন দেখা যায় ফেসবুকে বা হচ্ছে অনেকেই হচ্ছে শেয়ার করে অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে এডিনয়েড, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ টনসিল। এরপর আরও অনেকগুলো টনসিল আছে, বাট যেই আমাদের কাছে পেশেন্ট যেই পেইন নিয়ে আসে, যে গলা ব্যথা নিয়ে আসে, সেটা কমনলি হচ্ছে এই প্যালাটাইন টনসিলে ব্যথা। এটা আর কারণেই হচ্ছে পেশেন্টরা আমাদের কাছে আসে, কমনলি হচ্ছে এই প্যালাটাইন টনসিলের ইনফেকশনের জন্য আর কি। এটাকেই আমরা বলি হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। এটা অ্যাকিউটও হতে পারে, হঠাৎ হঠাৎ করে হতে পারে, আবার সিভিয়ার পেইন নিয়ে আসে। এরপরে হচ্ছে এটাতে যখন বারবার হয় তখন হচ্ছে যে এটাকে আমরা রিকারেন্ট টনসিলাইটিস বলি। হ্যাঁ, বারবার হওয়ার কারণে হচ্ছে অনেক সময় ওখানে পুঁজ জমে যায়, তখন হচ্ছে সিভিয়ার পেইন হয়, এক পাশে ব্যথা অনেক ফুলে গেল এবং হচ্ছে মুখে একটা মুখে বাজে গন্ধ থাকে, হ্যালিথোসিস। এরপরে হচ্ছে ড্রুলিং অফ স্যালাইভা, হা করতে পারে না, খেতে কষ্ট হয়, টেম্পারেচার থাকে অনেক 103 104, তখন ওখানে যে পুঁজ জমে যায় তখন ওটাকে আমরা বলি হচ্ছে পেরিটনসিলার অ্যাবসেস। এইগুলা নিয়েই হচ্ছে কমনলি হচ্ছে আমাদের চেম্বারে পেশেন্টরা আসে বা হসপিটালে আমাদের আউটডোরে পেশেন্টগুলো আমরা পেয়ে থাকি। এখন বলছেন একুইট টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস বা রিকারেন্ট টনসিলাইটিস, আসলে এগুলো কি কি কারণে হয়ে থাকে? টনসিলাইটিস আমাদের এই এনভায়রনমেন্টে, আমাদের এই দেশে কমনলি হচ্ছে গলার টনসিলের ইনফেকশন হচ্ছে ভাইরাল কজ। ভাইরাল। আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের বা যে হিউমিডিফিকেশন, যে হাইড্রেশনের ব্যাপার আছে এখানে, ওটা আমাদের হচ্ছে না। আমাদের যেই রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, তখন হচ্ছে বাচ্চাদের মাউথ ব্রিদিং থাকে, বাচ্চাদের নেজাল কনজেশন থাকে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি করে বাচ্চারা হা করে ঘুমায়, তখনই হচ্ছে যে আমাদের টনসিলে ইনফেকশন হয়, কমনলি ভাইরাল ইনফেকশন। আউট অফ 100% হচ্ছে 85 to 90% হচ্ছে যে আমাদের ভাইরাল কজ। এরপরে এই ভাইরাল কজের পরে যখন হচ্ছে ওটাতে ব্যাকটেরিয়া ইনভেড করে, তখন আর রিমেনিং 10 to 15% হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল কজের কারণে হচ্ছে আমাদের টনসিলাইটিসটা হয়। তো ভাইরাল কজে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সর্দি কাশি যখন হয় তখন হচ্ছে আমাদের টনসিলগুলোতেও ইনফেকশন হয়, তখনই হচ্ছে আমাদের গলা ব্যথা হয়। এটা শুধু গলা ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে না, হাত পা ব্যথা, ম্যালিস, প্রথমে সর্দি, একটু কাশি, একটু নাক জ্যাম, গলা ব্যথা, গলা খুসখুস, সাথে হচ্ছে টনসিলগুলো লাল হয়ে যাওয়া, এই ধরনের নিয়ে আসে। আর যখন এটা ব্যাকটেরিয়াল হয়ে যাবে তখন হচ্ছে এই ধরনের সর্দি কাশিগুলো থেকে হচ্ছে সিভিয়ার পেইন হয়।
খুব গলা ব্যথা হবে, টেম্পারেচার অনেক বেশি থাকবে, মুখে দুর্গন্ধ হবে। আমরা যখন টনসিলটা হা করে দেখব তখন ওখানে হলুদ হলুদ কিছু স্পট, পুজের কিছু স্পট পাওয়া যায় এই ধরনের। তখন হচ্ছে আমরা বুঝবো এটা হচ্ছে না, এখন আর ভাইরাল কজ না, এটা ব্যাকটেরিয়াল কজ হয়ে গেছে। ভাইরাল কজ যখন হয় যেটা, এটা সেলফ লিমিটিং। এটা আমাদের হোম রেমেডি যেগুলো আছে, আমরা একটু কুসুম গরম পানি খেলাম, আমরা একটু গার্গলিং করলাম, আমরা মুখের হাইজিনটা ভালো রাখলাম, আমরা দাঁত ব্রাশ করলাম, তখনই হচ্ছে যে এটা ইনশাল্লাহ 3 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে এটা রিকভার করে যায়। যদি 3 থেকে 7 দিনের মধ্যে এটা ইমপ্রুভ না করে তখন হচ্ছে আমরা ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য আমরা অ্যাডভাইস করি। তবে ভাইরালের ক্ষেত্রে তো আসলে আমাদের এগুলাই মেনটেন করতে কমনলি হচ্ছে আমাদের মুখের হাইজিনটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছে বাচ্চাদের বেলায় আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে মাকে খেয়াল রাখতে হবে বাচ্চার কোনো মাউথ ব্রিদিং আছে কিনা, স্নোরিংয়ের হিস্ট্রি আছে কিনা, নাক জ্যাম হয়ে আসতেছে কিনা, এবং হাইড্রেশনটা মেনটেন করতেছে কিনা। ডিহাইড্রেটেড যদি আমাদের ফ্যারিংস থাকে তখন হচ্ছে আমাদের টনসিল ইনফেকশন হবে। সে কারণে আমাদেরকে অলওয়েজ হাইড্রেটেড থাকতে হবে, পানি খেতে হবে, আমাদের মুখের হাইজিনটা ভালো রাখতে হবে, স্পাইসি ফুড অ্যাভয়েড করতে হবে। আর ব্যাকটেরিয়াল টনসিলাইটিসের ক্ষেত্রে আমাদের কি অ্যান্টিবায়োটিকের অবশ্যই? ব্যাকটেরিয়াল যখন হয়ে যাবে, আমি যখন ডায়াগনোজ করে ফেলবো যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, তখন হচ্ছে আমার কাছে ডেফিনেটলি হচ্ছে এটা আমার কাছে একটা অ্যান্টিবায়োটিকে যেতে হবে। ওটার অ্যান্টিবায়োটিক আমরা যখন ডায়াগনোজ করে ফেলবো যে না এটা ব্যাকটেরিয়াল কজে হয়ে গেছে, তখন হচ্ছে আমাদেরকে 7 দিনের জন্য মিনিমাম হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক কাভারেজে রাখতে হবে। না হলে কি হবে, ওই যে বললাম যে এই যে টনসিলে ইনফেকশন হয়েছে ওটা থেকে পরবর্তীতে হচ্ছে যে পুজ হয়ে যায়, যেটা খুবই কষ্টের, এবং পেরিটনসিলার অ্যাবসেস হয়ে যায়। পরে আবার ওটার জন্য হচ্ছে অ্যাবসেস ড্রেন করতে হবে, পুজগুলো বের করতে হবে, এটা রোগীর জন্য খুবই সাফারিংয়ের। তো যখনই হচ্ছে 3 দিন হয়ে যাচ্ছে বা টেম্পারেচারটা পিক থেকে পড়ছে না, এবং যখন হা করে দেখতেছি আমরা, তখন হচ্ছে ওখানের মধ্যে হোয়াইটিশ স্পট দেখা যাচ্ছে, ছোট ছোট পুজের দানার মতো দেখা যাচ্ছে, এবং অন্য কোনো সিমটমস নাই, যেমন হাত পা ব্যথা, সর্দি কাশি, এগুলোর কোনো হিস্ট্রি দিচ্ছে না, তখন আমাদেরকে বুঝে নিতে হবে হচ্ছে যে না এটা ব্যাকটেরিয়াল কজ। অনেক সময় এরকম হয় যে হচ্ছে পেশেন্টের সর্দি কাশি হলো, গলা ব্যথা বললো, নাপা খেলো বা প্যারাসিটামল খেলো, হচ্ছে ওর একটু কমছে, আবার হচ্ছে যে ওর সিভিয়ার পেইন, তখন হচ্ছে যে এটা প্রথমে ভাইরাল দিয়ে শুরু হয়েছে, পরে ওটাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হচ্ছে এটা আবার টনসিলাইটিস হয়েছে, তখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এই ধরনের রোগীর ক্ষেত্রে আপনারা তো অনেক সময় সার্জারি করে থাকেন বা টনসিলেক্টমি করে থাকেন, আসলে টনসিলেক্টমিটা করার ক্রাইটেরিয়াটা আপনাদের কি? আচ্ছা, টনসিলেক্টমি, আমরা টনসিল হচ্ছে টনসিল এটা খুব কমনলি হবে, এটা ওয়েদার চেঞ্জের সাথে হবে, এটা হাইজিন মেনটেন না করার কারণে হবে, এটা ঠান্ডা পানি খেলে হবে, এটা নেজাল কনজেশনের জন্য হবে, এটা বাচ্চাদের এডিনয়েডের জন্য হয়, বড়দের বেলায় হচ্ছে অনেকের হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, নাকের হাড় বাঁকা, ডিএনএস এর কারণে হবে, দুই পাশে হাইপারট্রফি হয়ে আছে, মানে ওর নেজাল অবস্ট্রাকশনের কারণে হচ্ছে টনসিল হতে পারে। তো টনসিলটা ইউজুয়ালি সেলফ লিমিটিং, যেটা বললাম ভাইরাল কজ, অথবা হচ্ছে আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্টে ম্যাক্সিমাম টাইম ভালো হয়ে যায়। কখন আমরা কনসার্ন হব বা কখন আমরা বলবো হচ্ছে এই পেশেন্টের আমাদেরকে টনসিলেক্টমি করতে হবে, যখন এটা রিপিটেডলি হবে, প্রতি বছরে হচ্ছে 5-6 বার করে হয়ে যাচ্ছে, এবং আমার কাছে রিপিটেডলি হচ্ছে এটার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, প্রথমে ভাইরাল হয় অথবা প্রথমেই ও ব্যাকটেরিয়াল কজ নিয়ে, ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে আসছে, এরকম 1 বার 2 বার 3 বার 4-5 বার হয়ে যাচ্ছে, এবং কনসিকিউটিভ ইয়ার্স, 1 বছর হলো, সেকেন্ড টাইম আবার হলো, সেকেন্ড ইয়ারে গিয়ে ওর হচ্ছে আবার ব্যথা হলো, এরকম 3-4 বার 5 বার 6 বার এরকম ব্যথা হচ্ছে পরপর। এমন না যে 1 বছর হলো 3-4 বছর আর খবর নাই, এরপর আবার হলো, এরকম না, প্রতি বছরই ওর ব্যথা হচ্ছে। অথবা পেশেন্টের এত বড় টনসিল যে পেশেন্টের, বাচ্চাদের বেলায় ইউজুয়ালি আমরা করি গ্রেড 3 টনসিল, অথবা হচ্ছে গ্রেড 4 বা কিসিং টনসিল বলি আমরা, হচ্ছে যে ও যখন ডিগ্লুটেট বা ঢোক গিলতে যায় তখন টনসিলগুলো একটা একটার সাথে হচ্ছে যে লেগে যাচ্ছে, এবং বাচ্চা খেতে পারছে না, বাচ্চা মুখে লম্বা সময় নিয়ে খাওয়া নিয়ে বসে আছে। তো তখন আমরা বলি হচ্ছে যে একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন করছে বাচ্চাদের, এবং ওটার কারণে হচ্ছে রিপিটেড ট্রমা হয় ওখানে, সে কারণে হচ্ছে ওর আরটিআই হয়, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়, সবসময় গলায় কফ জমে থাকে। ইভেন বাচ্চার হচ্ছে যে এটা একটা ওয়ান অফ দ্য কজ অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বাচ্চার ঘুমের মধ্যে যে অতিরিক্ত নাড়াচাড়া করা, হ্যাঁ, তো ওটার একটা কজ। এটার সাথে আবার হচ্ছে যে যখন টনসিলগুলো অনেক বড় হয়ে যায়, ওইটার সাথে আবার এডিনয়েডটাও বড় হয়ে যায়, মানে ওটাও একটা পোর্শন টনসিলের। তো যখন তাহলে হচ্ছে সেকেন্ড হচ্ছে আমরা যখন হিউজলি এনলার্জ টনসিল অনেক বড় হয়ে যাবে,
তখন আমরা অপারেশনের কথা বলবো। অথবা পেশেন্ট হিমসেলফ বলছে হচ্ছে যে না রে বাবা আমার খুব কষ্ট হচ্ছে, একবার হলো অনেক ব্যথা, অথবা হচ্ছে যে প্রথমবারই হলো ওর পেরিটনসিলের অ্যাবসেস হয়ে গেছে, এরপরে হচ্ছে ওর অ্যাবসেস আমরা ড্রেন করে দিলাম, এরপর আমরা একটা ইন্টারভ্যাল টনসিলেক্টমির কথা বলি, যে হচ্ছে যে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পরে হচ্ছে যে আমরা বলি হচ্ছে এটা টনসিলেক্টমি করার জন্য। তো বেসিক্যালি হচ্ছে যে রিপিটেড টাইম যদি আমাদের টনসিলেক্টমি হয়, টনসিলাইটিস হয়, অথবা রিপিটেড টাইম যদি আমাদেরকে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিতে হয়, হচ্ছে অথবা পেশেন্ট যদি নিজে বলে যে আমার খুব কষ্ট হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার, অথবা বাচ্চাদের বেলায় যদি হচ্ছে বাচ্চারা মুখে খাওয়া নিয়ে বা লম্বা সময় ধরে ওরা খেতে পারছে না এরকম যদি হয়, তখন আমরা টনসিলেক্টমির কথা অ্যাডভাইস করি পেশেন্টদেরকে। ইটস এ ভেরি সিম্পল প্রসিডিওর। এখন হচ্ছে তো অনেকগুলা আগে অনেক রকমের হতো, বাট এখন খুব ভালো ভালো কিছু প্রসিডিওর আসছে। আগে হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে টনসিলেক্টমি করার পরে টনসিলের পোলকে লাইগেট করতে হইতো, এখন আমাদেরকে ওটা করতে হয় না, ডায়াথার্মি। এখন আরও আপডেটেড আসছে, এখন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় হচ্ছে যে কোবলেশন মেথডে টনসিলেক্টমি হচ্ছে পেইনলেস। আগে আমাদের যখন টনসিলেক্টমি অপারেশন হয়েছিল তখন হচ্ছে পেইনফুল ছিল, বাট এখন হচ্ছে পেইনলেস টনসিলেক্টমি হচ্ছে যে এখন চট্টগ্রামে খুবই অ্যাভেলেবল। এডিনয়েডটা কি এবং আসলে এটা বাচ্চাদের সাথে বোধহয় বেশি সম্পর্কিত, এটা লক্ষণগুলো কি কি? আচ্ছা, এডিনয়েড এখন হচ্ছে আমরা যারা চেম্বার প্র্যাকটিস করি বা আমাদের হসপিটালে হচ্ছে যে যারা মা বাবারা ভেরি কনসার্ন এডিনয়েডের ব্যাপারে। তো এডিনয়েড জিনিসটা হচ্ছে এটা ইটস এ পার্ট অফ আমাদের ওয়েলডিয়ার স্ট্রিং। ওই যে প্রথম যেটা বললাম যে টনসিলের অনেকগুলো টনসিলের একটা টনসিল হচ্ছে এডিনয়েড, এটার আদার নেম হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল টনসিল, মানে নাকের পেছনে যে টনসিল থাকে ওটাকে আমরা এডিনয়েড। এডিনয়েড সবারই থাকে, ইউজুয়ালি 1 to 2 ইয়ার্সের মধ্যে এটা আস্তে আস্তে বড় হয়। এটা ইমিউনিটি দেয়, এটা আমাদের লিম্ফেটিক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য হচ্ছে এটা হেল্প করে। তো যখন হচ্ছে এডিনয়েডটা হচ্ছে রিপিটেড বাচ্চাদের হচ্ছে সর্দি থাকে, রাইনাইটিস থাকে, নেজাল কনজেশন থাকে, নাক জ্যাম থাকে, তখন বারবার ইনফেকশনের জন্য এডিনয়েডটা বড় হয়ে যায়, এনলার্জ হয়ে যায়, তখনই আমরা এটাকে বলি হচ্ছে এডিনাইটিস বা এডিনয়েড হাইপারট্রফি। এই এডিনয়েডটা বড় হওয়ার জন্য হচ্ছে বাচ্চার মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়, বাচ্চা নাকে দিয়ে নিঃশ্বাস নিতে পারে না বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে বাচ্চার মাউথ ব্রিদিং হয়, মুখে শ্বাস নেওয়ার চেষ্টা করে বা মুখে শ্বাস নেয়, তখন কিছু চেঞ্জ হয়, সবসময় সর্দি কাশি লেগে থাকে, হিউমিডিফিকেশনে একটা প্রবলেম হয়, বাচ্চার একটা ফেশিয়াল একটা চেঞ্জ হয়, বাচ্চার সর্দি কাশি থাকে সবসময়, বাচ্চার কানে প্রবলেম হয়, বাচ্চার কান থেকে পানি পড়ে, এবং হচ্ছে স্নোরিংয়ের প্রবলেম থাকে। এই ধরনের সমস্যাগুলো ইউজুয়ালি এডিনয়েডের হয়। কিন্তু এডিনয়েডটা নিয়ে যত ভয় পায় বিশেষ করে প্যারেন্টসরা, এটা অত ভয় পাওয়ার কিছু না, এটা কম বেশি সব বাচ্চারই থাকে। আমি যখনই একটা পেশেন্ট সর্দি নিয়ে আসবে, একটা ছোট বাচ্চা 6 ইয়ার্স অফ এজ, 5 ইয়ার্স অফ এজ, আমাদের অনেক ডাক্তাররাই হচ্ছে যে একটা এক্সরে দিয়ে দেয়, এক্সরে নেজোফেরিংস একটা এক্সরে দিয়ে দেয়, ওটাতে দেখা যাচ্ছে এনলার্জ এডিনয়েড। তো এনলার্জ এডিনয়েড এটা থাকবে, এই এডিনয়েড তো থাকবেই, এবং ও একটা ইনফেক্টেড অবস্থায় আছে, সে কারণেই হচ্ছে যে আমরা এটা আরো বেশি বড় দেখা যাচ্ছে, এবং এটাতে আমরা প্যারেন্টসটা খুব ভয় পাই যে হচ্ছে আমার বাচ্চার মনে হয় এডিনয়েডটা ওখানে লিখেই দেয় যে গ্রেড 2 গ্রেড 3 হয়ে গেল, তো প্যারেন্টসটা খুব ভয় পায়। তো এটা এরকম না, এটা যেহেতু একটা ইনফেক্টিভ এপিসোডের মাঝখান দিয়ে বাচ্চাটা যাচ্ছে, সে কারণে হচ্ছে এটা এরকম আমরা পাই। তো ভয় পাই হচ্ছে বেসিক্যালি এটা অপারেশন করতে হবে কিনা, না এটা এরকম না। তো এডিনয়েড কখন আমরা অপারেশন করব? এডিনয়েড হচ্ছে যখন এটা আমাকে কষ্ট দিবে। কষ্ট কেমন দিবে? যখন বাচ্চার ঘুমাতে কষ্ট হবে, বাচ্চাকে আমি ঘুম পাড়াই দিলাম, বাচ্চা কিছুক্ষণ পর পরে উঠে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব নাড়াচাড়া করতেছে, বাচ্চার হচ্ছে সর্দি ভালো হচ্ছে, কাশি শুরু হচ্ছে, আবার কাশি ভালো হলে আবার সর্দি শুরু হচ্ছে, মানে সর্দি কাশি ওর ভালোই হচ্ছে না, এরকম যদি হয়, বারবার অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে, মন্টিলুকাস্ট কন্টিনিউয়াস খাওয়াই যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস, বাট ইমপ্রুভ হচ্ছে না। অথবা বাচ্চা যদি হচ্ছে রিপিটেড কানে প্রবলেম নিয়ে আসে, যে হচ্ছে বাচ্চার কানে ব্যথা করছে, বাচ্চা কানে ইনফেকশন হচ্ছে, বাচ্চা কানে কম শুনতে পাচ্ছে, অথবা কান দিয়ে পানি পড়ছে, তখন আমরা চিন্তা করব যে না, ওর যে মেকানিক্যাল অবস্ট্রাকশনটা হচ্ছে এডিনয়েডের জন্য, ওটা আমাদেরকে রিমুভ করতে হবে। তখন আমরা পেশেন্টদেরকে বা পেশেন্ট পার্টিকে বা মা বাবাকে অ্যাডভাইস করি যে না, এটা হয়তো অপারেশন করতে হবে। বাট এর আগেও আমরা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে আমরা ট্রাই করি। আমরা বিভিন্ন রকমের এখন পাওয়া যাচ্ছে হচ্ছে নেজাল স্টেরয়েড আছে, হচ্ছে নাকের স্প্রে আছে, স্প্রেগুলো দিলে হচ্ছে এডিনয়েডটা ডাউনগ্রেডিং হয়। যদি এটা ইমপ্রুভ হয়ে যায় তাহলে আমরা বলি হচ্ছে ওয়াচফুল ওয়েটিং, আমরা ওয়েট করব
যদি না কমে অথবা বাচ্চার কষ্ট হয় তখন হচ্ছে যে আমাদের অপারেশনে যাব কিনা অ্যাডভাইস সিদ্ধান্তটা করি, নেবেন। আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি আর কি। বুঝতে পেরেছি। সাধারণত এই ধরনের সমস্যা, এডিনোয়েডের সমস্যা বাচ্চাদের কতটুকু বয়স পর্যন্ত দেখা যেতে পারে? আচ্ছা, এই ডিনয়েডটা বেসিক্যালি শুরু হয়ে আমাদের জন্ম থেকেই থাকে বাচ্চাদের। এটা গ্র্যাজুয়ালি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের কারণে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়ার কারণে এবং হচ্ছে এটা ফাইট করার কারণে হচ্ছে যে আপ টু 6 ইয়ার্স পর্যন্ত হচ্ছে এটা এনলার্জ হতে থাকে এবং 7 ইয়ার্স টু 8 ইয়ার্স থেকে এটা আস্তে আস্তে কমতে থাকে। 12 ইয়ার্সের পরে হচ্ছে পিউবার্টির আগে আগে হচ্ছে যে এটা অনেকটুকুই রিজলভ হয়ে যায়। তো অপারেশনের কথাটা হচ্ছে যে যদি এটা রিজলভ না হয় তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো। ইউজুয়ালি এটা সেলফ লিমিটিং, এটা একটা সার্টেন টাইম পর্যন্ত এটা বড় হবে, এরপরে হচ্ছে এটা 12 ইয়ার্স 10 to 12 ইয়ার্সের মধ্যে হচ্ছে এটা যখন বাচ্চাটা বড় হবে, যখন ওর একটা ফেশিয়াল ডেভেলপমেন্ট হবে তখন হচ্ছে যে এটা আস্তে আস্তে ওই পোর্শন অনুসারে হচ্ছে যে ওর এটা ছোট হয়ে যায় বা নর্মাল হয়ে যায় আর কি। ফেরিনজাইটিস সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম, ফেরিনজাইটিসটা আসলে কি? আচ্ছা, ফ্যারিনজাইটিসটাও হচ্ছে একটা গলার প্রদাহ, ব্যথা। ফ্যারিংস যে পোর্শনটুকু আছে সেটা হচ্ছে আমাদের নাকের পেছন থেকে শুরু হয়, ন্যাজোফ্যারিংস বলি আমরা। আমাদের ফ্যারিংসটা একটা লম্বা পোর্শন, আমাদের শ্বাসনালীর উপর থেকে এবং নাকের পেছন পর্যন্ত হচ্ছে আমরা এই পোর্শনটুকুকে আমরা ফ্যারিংস বলি। এটা 3টা পোর্শন, ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস। কমনলি ফ্যারিনজাইটিসটা হয় হচ্ছে এই ওরোফ্যারিংসের যে পোর্শনটুকু আছে। কোন পোর্শনটুকু? এটা হচ্ছে 2টা টনসিলের মাঝখানে যে আলাজিব্বা আছে, যেটাকে আমরা ইভুলা বলি, ওটার পেছনের যে পোর্শনটুকু আছে ওটাতে কমন ইনফেকশনের কারণেই হচ্ছে ইনফেকশনটাকেই বলে হচ্ছে ফ্যারিনজাইটিস। তো ইউজুয়ালি হচ্ছে যখন এটা ফ্যারিনজাইটিসটা খুবই কমন, ইভেন এটা টনসিলাইটিস থেকেও কমন। এটা হচ্ছে যে বড় ছোট সব এজেই হয় এবং যে সিজনাল চেঞ্জের কারণে যেটা আমরা গলার কষ্ট নিয়ে আমরা হচ্ছে থাকি বা ডাক্তারের শরণাপন্ন হই, সেটা কমনলি ফ্যারিনজাইটিস। কি হয়, হা করলে দেখা যাবে হচ্ছে ফ্যারিংসে আলাজিব্বার পেছনে হচ্ছে ছোট ছোট কিছু দানা হয়েছে, ওটাতে মানুষ আবার অনেক ভয় পায় যে লাল হয়ে গেল কি না কি হলো। তো এটাই ফ্যারিনজাইটিস। এটার কারণে হচ্ছে গলা খুসখুস করবে, গলায় চুলকাবে, ইরিটেশন হয়, কাফ হয়, এরপরে হচ্ছে গলায় ব্যথা হয়, খেতে কষ্ট হয়, ঝাল লাগে, এই ধরনের প্রবলেমসগুলো হয় আর কি ফ্যারিনজাইটিসে। তো এটাও হচ্ছে যতগুলো আমাদের এটা ফ্যারিনজাইটিসের আমরা পেশেন্ট পাই তার মধ্যে ম্যাক্সিমাম ফ্যারিনজাইটিসের পেশেন্টই হচ্ছে বিকজ অফ ভাইরাল কজ। এটা রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, বিভিন্ন ভাইরাসের কজের কারণে হচ্ছে কমনলি হয়। আমাদের এই ওয়েদারের কারণেই, অ্যালং উইথ ওয়েদার হচ্ছে আমাদের হাইড্রেশনটা মেনটেন হয় না। আর আমাদের এখানের আমাদের যেই পেশেন্ট রেসপেক্টেড পেশেন্টরা আছে তারা হাইড্রেশন, পানি কম খায় এবং হচ্ছে যে হাইজিনটা ঠিক মতো মেনটেন করে। আমরা স্পাইসি ফুড খাই, আমরা খাওয়ার সাথে সাথে শুয়ে পড়ি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, তো জার্ড হয়, রিফ্লাক্স ডিজিজ হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটাকে আমরা বলি। এগুলোর কারণে হচ্ছে কমনলি ফ্যারিনজাইটিস হয়। নাকের কিছু কজের কারণে ফ্যারিনজাইটিস হয়, যখন হচ্ছে যে যাদের ওবেস পারসন, ওবেসিটি, মরবিডলি ওবেস, হা করে ঘুমাচ্ছে, অথবা নেজাল কনজেশন আছে, অথবা নেজাল অবস্ট্রাকশন অর ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, অথবা দুই পাশেই মাংস বড় হয়ে গেছে, তাদের বেলায়ও হচ্ছে যে নাক বন্ধ থাকার কারণে হচ্ছে ফ্যারিনজাইটিস। এই যে আপনি ভাইরাল ফ্যারিনজাইটিসের কথা বলছিলেন, এটা আসলে ডিউরেশনটা কতদিন? আচ্ছা, ভাইরাল ফ্যারিনজাইটিসটা যেটা সেটা হচ্ছে যে আমাদের সর্দি কাশির সাথেই বেসিক্যালি শুরু হয়। এটা একা যে শুধু এটা হয় এরকম খুব কম। তো এটা সর্দি কাশি যখন হয় তখন এটার সাথেই হচ্ছে যে আমাদের ভাইরাল ফ্যারিনজাইটিসটা হয়। এটা ইউজুয়ালি 3 থেকে 7 দিন, 7 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম হচ্ছে 10 থেকে 12 দিন পর্যন্ত, খুব বেশি হলে হচ্ছে যে হয় আর কি। ইউজুয়ালি 7 ডেজ, উইদিন 7 ডেজের মধ্যে এটা ইমপ্রুভ হয়ে যায় আর কি। সিমটমসগুলো ইমপ্রুভ করে যায়, পুরোপুরি ভালো হতে হয়তো 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, বাট ইমপ্রুভিং যে সাইন্সগুলো থাকে সেগুলো হচ্ছে 7 দিনের পর থেকে শুরু হয় আর কি। এই সময় আমরা কিছু কিছু রোগী দেখতে পাই যে যারা কণ্ঠস্বর বা গলার স্বর বসে যায়, হর্সনেস অফ ভয়েস যেটাকে আমরা বলে থাকি, এই জিনিসটা আসলে কি এবং কি কি কারণ এটা হতে পারে? আচ্ছা, চেঞ্জ অফ ভয়েস বা গলার স্বরের পরিবর্তন বা বসে যাওয়া যেটা বলে, হঠাৎ করে একটা পেশেন্ট আসছে যে ও কাশি হলো, কাশি হওয়ার পরে হচ্ছে জোর গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেল এবং চেঞ্জ এটা কম বেশি হচ্ছে যাদের সর্দি কাশি থাকে তাদের একটু ভয়েসটা চেঞ্জ হয়, বাট কখন এটা নিয়ে আমরা কনসার্ন হব?
কখন আমরা কনসার্ন হব, যখন এটা লম্বা সময় ধরে হচ্ছে আমার এই চেঞ্জ অফ ভয়েসটা আবার নর্মালাইজ হচ্ছে না। এটা হচ্ছে যে কতদিন পর্যন্ত আমরা এটা চিন্তা করব, 4 সপ্তাহ পর্যন্ত হচ্ছে আমরা নিজেরা ট্রাই করব, বা আমরা হোম রেমেডি যেটা আছে সেটা দিয়ে আমরা ট্রাই করব যে হচ্ছে আমাদের গলার ভয়েসটা আবার আগের মতো হচ্ছে কিনা। যদিও তারপরেও না হয়, তখন হচ্ছে অবশ্যই আমাদেরকে হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। চেঞ্জ অফ ভয়েসটা অনেকগুলো কজে হয়। প্রথম যেটা হয়, এই যে যেটা বললাম যে গলার বিভিন্ন ধরনের ইনফেকশনস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিংসের ইনফেকশন, শ্বাসনালীর ইনফেকশন, এগুলোর কারণে হচ্ছে যে আমাদের গলায় মানে আওয়াজটা চেঞ্জ হয়ে যায়। ওখানে আমাদের যেটা দিয়ে আমরা কথা বলি, যেই যে আমাদের ভয়েসটা আসছে, ওখানে ভোকাল কর্ড থাকে, দুটো রশির মতো দুটো কর্ড থাকে, এগুলোর মুভমেন্টের কারণেই বেসিক্যালি হচ্ছে যে আমাদের আওয়াজটা ক্লিয়ার হয়। এখন যখন হচ্ছে ইনফেকশন হবে, যখন হচ্ছে একটা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন নিয়ে আসবে, তখন এই ভোকাল কর্ডগুলোর মধ্যে একটা স্ট্রাকচারাল একটা চেঞ্জ হয়, ইডিমা হয়, ফুলে যায়। তখনই হচ্ছে জোর আওয়াজটা চেঞ্জ হয়ে যায়। তখন মানুষজন কি মনে করে? তখন মানুষজন মনে করে হচ্ছে আমার তো আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, আমি আরেকটু ক্লিয়ার করে কথা বলি। তার মানে কি ও আরও জোরে কথা বলার চেষ্টা করে, তখন হচ্ছে আরও ট্রমা হয়। তো এটার কারণে হচ্ছে এটা ও পরিষ্কার করে কথা বলতে চায় এবং ওখানে আঘাত করে ভলেন্টারিলি, ইচ্ছাকৃতভাবে হচ্ছে যে ও আরও ক্লিয়ার করে কথা বলতে চায়। তখনই বেসিক্যালি হচ্ছে বারবার আঘাত হওয়ার কারণে ওখানে ঘা হয়, আলসার হয়, পলিপ হয়, নোডিউল হয়, দাগ হয়ে যায়, ফুলে যায়। তো এগুলার কারণে হচ্ছে আওয়াজটা আর আবার নর্মাল পজিশনে আর আসে না, বা আসতে লেট হয়, বা ওষুধ খেয়ে আবার পুরানো জায়গায় চলে আসতে হয় আর কি। তো এটার বেলায় যখন আমাদের কাছে আসে, আমরা ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে দেখি, আমরা গলার ভেতরটা দেখি আমাদের যন্ত্র দিয়ে, আমাদের ফাইবার অপটিক, এখন তো অনেকগুলো মেশিনের মাধ্যমে হচ্ছে দেখা যায় এখন। তো ওটা দিয়ে দেখা হয় আসলে যে কোথাও কোনো চেঞ্জ হয়েছে কিনা। ইউজুয়ালি কাদের হয়? গ্রুপ অফ পিপল যারা হচ্ছে টিচার, লম্বা সময় ধরে স্পিচ দিতে হচ্ছে, এই যে যারা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়ায়, স্কুল টিচার, প্রি স্কুল যারা আছে, প্লে গ্রুপ, নার্সারি, অনেক স্টুডেন্ট লম্বা সময় ধরে কথা বলতে হচ্ছে। অথবা হচ্ছে যারা ওয়াজ মাহফিল করে, লম্বা সময় ধরে হচ্ছে কথা বলতেছে, তাদের বেলায় হচ্ছে এরকম করে। অথবা সিঙ্গার, যারা অনেক ভয়েসের অনেক ইউজ করে এরকম আর কি। তো তাদের বেলায় হচ্ছে এটা এরকম হয়, যে ভয়েসের একটা চেঞ্জ হয়। তো এটার বেলায় হচ্ছে যে এই যে নোডিউল যেটা হয়, সেটা আমরা হচ্ছে এফএল, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে ডায়াগনোস করে, এবং আমরা পেশেন্টদেরকে বলি হচ্ছে ভয়েস রেস্ট দেওয়ার জন্য, ভোকাল রেস্ট। ইউজুয়ালি কিছু আমাদের কিছু মেডিকেশনস দেওয়ার কারণে, এবং হচ্ছে ভয়েস রেস্ট দিলে, স্পিচ থেরাপি দিলে এটা ইমপ্রুভ করে যায়। আর নোডিউলের ক্ষেত্রে যেটা বলছেন, ওখানে যদি নোডিউল বা পলিপ থাকে, এটা আপনাদের এটা রিমুভ করতে হয়। জি, এটা রিমুভ করার কি আপনারা কি এটা কি লেজার বা? আচ্ছা, এই নোডিউল আর হচ্ছে পলিপ, নোডিউল আর পলিপ, এটা আমাদের দেখতে হবে হচ্ছে যে কোন পোর্শনটুকুতে হয়েছে, আমাদের যে ভোকাল কর্ড আছে এটা কোন পোর্শনটুকুতে হয়েছে, এবং এটার সাইজ। ইউজুয়ালি আমি তো প্রথমে বললাম হচ্ছে এটা ট্রমার কারণে হয়। তো আমরা যখন হচ্ছে কমপ্লিট রেস্ট দিই, অনেক সময় হচ্ছে যে অনেকগুলো পেশেন্টের আমরা দেখেছি হচ্ছে এটা ইমপ্রুভ করে গেল, চেঞ্জ একদম অ্যাবসলিউটলি নরমাল। 3 মাস পরে হচ্ছে যে ওর আরেকটা এফএল করা হয়েছে, একটা ইনভেস্টিগেশন করি আমরা, এফএল, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি নাই। তো কাদের বেলায় আমরা হচ্ছে যে কনসার্ন হব বা আমরা অপারেশন করব? এই যে বললাম যে আমরা সব কিছু ট্রাই করলাম, আমরা স্পিচ থেরাপি দিলাম, আমরা ভয়েস রেস্ট দিলাম, আমরা মেডিকেশনস দিলাম, উনি পেশেন্ট ইটসেলফ নিজে চেষ্টা করলো হচ্ছে বাসায় যে কুসুম গরম পানি খেয়ে ম্যান্থল ইনহেলেশন করেও হচ্ছে ও নিজের মতো করে ট্রাই করছে, বাট তারপরেও হচ্ছে না, এবং নোডিউলটা ওই জায়গাটাতেই থেকে গেছে, বা এটা কোনো চেঞ্জ হচ্ছে না। তখন আমরা গিয়ে হচ্ছে যে আমরা অপারেটিভ ম্যানেজমেন্টের কথা বলি। এটা অনেকগুলা প্রসিডিওর আছে, মাইক্রোডিভাইডার আছে, আমরা হচ্ছে যে আমাদের মাইক্রো সিজার আছে, অনেক সময় লেজার দিয়েও করা হয়, বিভিন্নভাবে করা হয়, বাট এটা একদম 100% হচ্ছে রিকভার হয়ে যায়। বাট দেয়ার ইজ এ চান্স অফ রিকারেন্স, কারণ হচ্ছে যে এটা আমাদেরকে দেখতে হবে হচ্ছে পেশেন্টটা কী প্রফেশনাল। এখন একটা সিঙ্গার আসলো যে একটা নোডিউল নিয়ে, সিঙ্গার নোডিউল বলে অনেক সময় এটা নামই হয়ে গেছে হচ্ছে সিঙ্গার নোডিউল। তো ওকে আমরা অপারেশন করে দিলাম, কিন্তু হচ্ছে ও তো ওর সেম প্রফেশন আবার চলে গেল, ও আবার হচ্ছে যে ওই ভয়েসকে ওভার ইউজ করছে, তখন আবার এটা রিকারেন্স হতে পারে। তো আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে আপনি যখন টিচারদেরকে অ্যাডভাইস করি যে আপনি যখন কথা বলবেন, যেন লাউড, বড় করে
উচ্চ স্বরে যেন আপনি কথা না বলেন, আপনি মাইক্রোফোন ইউজ করবেন এবং লম্বা সময় ধরে যেন স্পিচ না হয়, দেয়ার উইল বি পজ, মানে ওখানে পজ থাকতে হবে, অল্প অল্প একটা ছোট ছোট পজ দিবেন এবং হাইড্রেটেড রাখতে হবে, যে ডিহাইড্রেটেড যেন আমাদের ফ্যারিংসটা হয়ে না যায়। তখন গিয়ে হচ্ছে যে ওনার এই কষ্টটা, এই যে রিকারেন্সটা হয়, যে বারবার হওয়ার এই প্রবণতাটা, সেটা অনেকটুকু ইমপ্রুভ করে আসে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে আপনাকে আমার অনেক প্রশ্ন করার ছিল, আমি করতে পারছি না। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে একটু বিদায় নেবেন। তো টনসিল আর এডিনয়েড এগুলো নিয়ে হচ্ছে প্যারেন্টসরা খুব ভয় পায় বাচ্চাদের বেলায় বেসিক্যালি। তো এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই, এটা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ভাইরাল কজে হয়। তো এটা নিজেরাই কিছু এই যে আমরা এতক্ষণ ডিসকাস করলাম যে হচ্ছে নিজেরাই কিছু চেষ্টা করলেই হচ্ছে এটা ইমপ্রুভ করে যায়। যখন এটা ইমপ্রুভ হবে না তখন হচ্ছে এটা ডাক্তারের কাছে আমরা আসবো। ধন্যবাদ ডাক্তার সাহেব অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম গলার বিভিন্ন ধরনের সমস্যা, এর চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।